অ্যাকচুয়ালি আমাদের এটা প্রি প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করে এটা প্ল্যান করলাম। মানে ঈদের পর দেখছি সবাই ঘুরতে যাচ্ছে, তো আমরাও একটা প্ল্যান করে নিলাম চলো। আর এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি এখানে সুন্দর সমুদ্রের ধার দিয়ে একটা সমুদ্র দেখা যাচ্ছে এবং সূর্য ডুবছে। এটা দেখতে এত ভালো লাগছিল, তো আমি আমার হাজব্যান্ড বললাম একটু আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কার্নিজ ওয়ার্ল্ডে আজকেও এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আমার এইরকম লাগেজ গোছানো দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথাও এখন ট্রাভেলিংয়ে যাব। হ্যাঁ, এটা একদম ঠিক ধরেছেন, আমরা ট্রাভেলিংয়েই বেরোবো। তো হঠাৎ করে প্ল্যান মানে প্রি প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি এবং লাগেজও ঝটাফট গুছিয়ে নিয়েছি। আমরা দুদিনের জন্য আমরা ঘুরতে যাবো, মানে আজকের দিনটা মানে যেদিন ট্রাভেলিংয়ে যাচ্ছি সেই দিনটা দিয়ে 3 দিনের জন্য আমরা যাচ্ছি। কোথায় আর সেটা আপনারা একটু পরেই জানতে পারবে। এই যে সাইডে ব্যাগটা আছে তাতে কিছু খাবার নিয়েছি, কিছু স্ন্যাক্স খাবার নিয়েছি, আর একটা কুশন নিয়েছি আমার ছেলের জন্য, কারণ ও যদি ঘুমিয়ে যায় গাড়িতে তাহলে ওটা ওর জন্য লাগবে কাজে। যেহেতু আমরা নিজেরাই ড্রাইভ করে যাচ্ছি, যার জন্য যতটা পেরেছি একটু গুছিয়ে বেরোনোর। তো কিছু জলের বটলস নিয়ে নিয়েছি, কিছু স্ন্যাক্স খাবার নিয়েছি, যেন যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, যার জন্য ওর যেন প্রবলেম না হয়, যার জন্য টুকিটাকি কিছু খাবার আমরা সঙ্গে করে নিয়ে নিয়েছি। তাহলে আমাদের জার্নি স্টার্ট হলো, তাই তো রিভু? আমরা কোথায় যাচ্ছি? কাতার যাচ্ছি। ফার্স্ট টাইম আমরা গাড়িতে যাচ্ছি, মানে বাই রোডে যাচ্ছি। আর এটা হচ্ছে রিয়াদের রাস্তা। আর এখন ঘড়িতে বাজে 11:30। আমরা 2 ঘন্টা লেট করে ফেলেছি, আমরা আরেকটু আগে উঠে খাওয়া শুরু করে দিয়েছে। এখনই খেয়ে শেষ করলে মাঝ রাস্তায় কি খাবি রে? 6 ঘন্টা জার্নি করতে হবে কিন্তু। মানে দেখা যাচ্ছে 5 ঘন্টা 56 মিনিট, মানে আমরা অনেকটা এসে গেছি। তো টোটাল মোটামুটি 6 ঘন্টা মতো দেখায়। আর এটা কিলোমিটারটা প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি, কারণ যেহেতু অনেকটা এসে গেছে। 4.5 থেকে 5 ঘন্টা, দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। আজকে আমরা নিজেদের গাড়ি নিইনি, আজকে আমরা রেন্টে কার নিয়েছি। তো যেহেতু কারণ নিজেদের গাড়ি নিয়ে বেরোইনি আজকে, তো এখানে রেন্টে বিভিন্ন গাড়ির বিভিন্ন রেন্ট পাওয়া যায়। এটা এখানে বলে না, সব জায়গায় তাই। যদি ছোটো গাড়ি হয় তাহলে রেন্ট একটু কম হয়, যদি একটু বড়ো গাড়ি নেন বা বিভিন্ন যেমন আপনি গাড়ি চয়েস করবেন সেরকম রেন্ট। আজকে যে গাড়িটার রেন্ট নিয়েছি সেটার নাম কি? ফোর্ড এক্সপ্লোরার। আচ্ছা, আর এটার রেন্ট নিয়েছে আমাদের পার ডে ইন্ডিয়ান টাকায় 11,000 টাকা। ইন্ডিয়ান টাকায় 11, মানে হচ্ছে প্লাস আদার চার্জেস দিয়ে মোটামুটি পার ডে 12,000 টাকা লাগে। আচ্ছা, 12,000 টাকা পার ডে পড়ছে। আর গাড়িটা হেভি আছে, লং জার্নির জন্য খুব ভালো। এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমরা গাড়িটা নিলাম। আর নিজের গাড়ি নেওয়ার সাহসটা পেলাম না, নিয়ে বেরোলাম না, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছিল আমাদের গাড়িটা, তো যার জন্য আমরা রেন্টে কার। অ্যাকচুয়ালি আমাদের এটা প্রি প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করে এটা প্ল্যান করলাম। মানে ঈদের পর দেখছি সবাই ঘুরতে যাচ্ছে, তো আমরাও একটা প্ল্যান করে নিলাম চলো। আর এখন হুট করে ফ্লাইটের টিকিট পাওয়া একটু মুশকিল হয়ে যায়, তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা নেই যে ড্রাইভ করে যাওয়ার কাতার দোহা পর্যন্ত বা অন্য কোনো কান্ট্রিতে। তো আমি আর আমার হাজব্যান্ড ঠিক করলাম চলো আমরা এবার নিজেরাই ড্রাইভ করে চলে যাই। তো এই যেই ভাবা সেই প্ল্যান করা। তো গাড়িটা পেতে আমাদের একদিন টাইম নিল, কারণ এত বেশি ভিড় ছিল, মানে ঈদের জন্য সব গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো আমরা যতগুলো দেখেছিলাম তার মধ্যে যেখান থেকে নিয়েছি আমরা, যে জায়গা থেকে আমরা গাড়িটা রেন্ট নিয়েছি ওখানেই একটু ভাড়াটা কম পেলাম এবং আমরা নিয়েছি ওখান থেকে। তো প্ল্যান করি তো বেরিয়ে। রেন্টাল যে কোম্পানিগুলো থাকে সেখানে সব জায়গায় যে একই ভাড়া হবে এরকম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা যেখান থেকে নিলাম অনেকের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, তো এখানে মনে হলো অনেকটাই কম, মানে সবার থেকে একটু কমই মনে হলো, যার জন্য আমরা এনাদের কাছ থেকে গাড়িটা নিয়েছি। আর আমরা যে কার রেন্টাল কোম্পানি থেকে যে গাড়িটা নিয়েছি সেখানে যে ভাড়াটা আমাদের কাছে নিচ্ছে, তো এই ভাড়াটাই যে সব মানে কার রেন্টাল কোম্পানিগুলো এক হবে এমনটা নয়। আর এটার যদি ছোট গাড়ি নিতাম সেটা আমাদের অনেকটাই কম হয়ে যেত, মানে এটা হাফ হয়ে যেত হয়তো। কিন্তু ছোট গাড়ি, আমি বললাম লং রুটে যাচ্ছি আমরা, আমার হাজব্যান্ড বললো লং রুটে যাচ্ছি, আর যেহেতু বড় গাড়ি চালিয়ে ওর একটু অভ্যাস হয়ে গেছে, বললো না বড় গাড়িটাই নেই। আর যেহেতু আমার রুটটা আমাদের জানা নেই, তবে পুরোটাই গালফ
রুট হবে, মানে পুরো চারিদিকটা পুরো মরুভূমি আর মরুভূমি হবে। আমি কিছুক্ষণ বাদে আপনাদেরকে দেখাচ্ছি যে ফাঁকার চারিদিকটা পুরো ফাঁকা, পুরো মরুভূমির মাঝ দিয়ে এইরকম একটা রাস্তা, এবং সেখানে কিচ্ছু নেই, কোনো সিটি নেই, কোনো মানে কোনো শপিং জায়গা নেই, কোনো দোকান নেই, কিচ্ছু নেই, পুরোটাই এইরকম। এখানে পুরো দেখাচ্ছে কাতার, ইউএই কতটা। এই রুটটা দিয়ে পুরো আপনি ইউএই যেতে পারবেন, মানে আপনি দুবাই যদি যেতে চান তাহলে আপনাকে সেম রুটই ধরতে হবে। আর এই হচ্ছে বিভিন্ন রাস্তায় আপনাকে বিভিন্ন জায়গায় 1.5 ঘন্টা এলাম, কোনো সিটি মানে শহর দেখতে পেলাম না, পুরোটাই ফাঁকা মরুভূমি, পুরো মাঠ। তো আমি সকাল সকাল কিছু স্ন্যাক্স খাবার নিয়ে নিয়েছিলাম, বলতে আমি ভেবেছিলাম এটা নিয়ে রাখি যদি খাই আমরা রাস্তায়, কিন্তু আমার জানা ছিল না রাস্তায় আমি কিছুই পাবো না। তো যার জন্য আমি এটা নিয়ে খুব ভালো করেছি, এবং আমি এটাও সাজেস্ট করব যদি কেউ বাই রুট আসতে চান, যদি ফ্যামিলির সঙ্গে আসতে চান, তাহলে অবশ্যই খাবার সঙ্গে নিয়েই বেরোবেন, কারণ হচ্ছে খাবার পাওয়া মুশকিল হয় যদি আপনি এই রুটটা ধরে আসেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বক্সের মতোটা জিনিস রাখা আছে, এটা হচ্ছে ক্যামেরা, যেটা স্পিড কন্ট্রোল ক্যামেরা। মানে বিভিন্ন রাস্তায় লেন আছে, এই লেনগুলোতে আপনার স্পিড মেনশন করে দেওয়া থাকে। আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে 120। তো সেখানে তার জন্য এই ক্যামেরাগুলো আপনার 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার অন্তর অন্তর এই ক্যামেরাগুলোকে আপনি দেখতে পাবেন, এবং এগুলোকে লক্ষ্য করে আপনি যদি গাড়ি চালান তাহলে আপনার ড্রাইভ করার জন্য খুব সুবিধে হবে, এবং এটাকে মাথায় রেখে গাড়ি চালানো উচিত। আর এই তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা ক্যামেলের ছবি দেওয়া আছে, মানে উটের ছবি দেওয়া আছে, এবং পাশে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যামেল রাস্তার ধারে আছে। এটা হচ্ছে ক্যামেল জোন, মানে এইটা দেওয়া মানে এখানে ক্যামেল আসে, এখানে অনেক সময় রাস্তায় চলে আসে, সুতরাং এটাকে দেখেও আপনাকে গাড়ি মাথায় রেখে গাড়ি চালানো উচিত। অনেকক্ষণ পর এসে দেখতে পেলাম একটা পেট্রোল স্টেশন। তো আমার হাজব্যান্ড বলল চলো এবার এখানে একটু ফ্রেশ হয়ে নিই, একটু দাঁড়াই, কারণ অনেকক্ষণ কারণ ড্রাইভটা যেহেতু ও করছে, সুতরাং ওকেও একটু আমরা রেস্ট নিয়ে আসাটাই বেটার। তো এসে এখানে একটু দাঁড়ালাম, এবং এর সঙ্গে একটা রেস্টুরেন্ট আছে, তার সঙ্গে সুপার স্টোর আছে, ওয়াশরুম সবই আছে, এবং এখানটায় এবং এটা একটা ভিলেজের মধ্যে, মানে ভিলেজ আছে আশপাশে, তাই মনে হলো, বা দূরে কোথাও সিটি আছে। তো এই দূরে অনেকক্ষণ পর একটা সিটি দেখতে পেলাম, এবং বাইরে থেকে এই ভিউটা দেখতে খুব সুন্দর। ছোট্ট পাহাড়ের মধ্যে দুখানা রাখা আছে, দেখতে খুবই সুন্দর। অবশ্যই এটা ন্যাচারাল, বানানো নয়, ম্যানমেড নয়, পুরোপুরি ন্যাচারাল। এবং অনেকক্ষণ পরে এসে আমরা সবুজও দেখতে পেলাম। আর এই হচ্ছে কিছু জায়গা, মানে অনেকক্ষণ পর বললাম না, বাড়িঘর দেখতে পেলে বা কিছু দেখতে পেলে ভেতরে অনেক ভালো লাগে, সেটাই হয়েছে ব্যাপার। এবং এইরকম এখানে একটা আশপাশে কোনো সিটি নেই, হয়তো ভেতরে অন্য, আমার হাজব্যান্ড এটা পাশে একটা রুট আছে, ওইখানে আছে, বাট এই রাস্তার ধার দিয়ে যেতে গিয়ে এইরকম টাইপের কিছু জায়গা। এবং বাইরে যখন আমরা নেমেছিলাম অসম্ভব গরম ছিল, এবং আমার গাড়িতে পুরো হাই এসি চলছিল, এবং তারপরেও মনে হচ্ছিল গরমটা যাচ্ছিল না, এরকম মনে হচ্ছিল। আর যেহেতু যখন আমরা গালফে আসছিলাম তখন তো আরও বেশি গরম লাগছিল। আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছেও ক্যামেরা, এটা হচ্ছে আপনার সিট বেল্ট বা এগুলো যদি এগুলোর জন্য এই ক্যামেরাটা ইউজ হয়। আর এটা এই চারপাশে আবার আমরা অনেকটা রাস্তায় এসে যাওয়ার পর আবার মরুভূমি, মানে চারিদিকটা পুরো মরুভূমি আর মরুভূমি। আর অ্যাকচুয়ালি আমি গালফে থাকি, কিন্তু মরুভূমিতে এত আসা কম হয়। আর এই হচ্ছে আমার ছেলে, এবার মনে হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেছে, সুতরাং ও একটু ঘুমোবে। তো আমরা অনেক রাস্তায় এসে গেছি, প্রায় মোটামুটি আমরা দোহা মানে কাতারের বর্ডারের কাছাকাছি এসে গেছি, মানে এখনও দেরি আছে, এবং দূরে অনেকক্ষণ পর আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। আর এখানে বিভিন্ন দেশের ন্যাশনাল ফ্ল্যাগ রাখা আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই হচ্ছে এই যে একটা রুট এই দিক দিয়ে চলে গেল, মানে ডান দিক দিয়ে, সেটা হচ্ছে আপনার দুবাই যাওয়ার, মানে যদি ইউএই যেতে চান তাহলে আপনি ওই রুটটা ধরতে হবে। আর যেহেতু আমরা দোহা যাব, মানে আমরা কাতার যাব, যার জন্য আমরা এই রুটটা ধরলাম, মানে এই রুট না, মানে আমরা বর্ডারের কাছাকাছি এসে গেছি, এই বর্ডার নিলাম। আর এই যে বর্ডারটা, এখানে যে বর্ডারটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, দেখেও দিচ্ছি, এটার নাম হচ্ছে সালওয়া বর্ডার। এবং এইখান থেকে আর এই বর্ডারের কাছাকাছি পৌঁছতে এখনও আমাদের 2 কিলোমিটার সময় লাগবে, এবং আমি মনে মনে ভীষণ এক্সাইটেড হয়ে আছি, কারণ হচ্ছে একটা দেশ থেকে আর একটা দেশে বাই রোডে যাওয়ার কী এক্সপিরিয়েন্স সেটা আমার জানা ছিল না। আর আমার হাজব্যান্ড হয়তো গেছে অনেকবার, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যাওয়ার জন্য, সুতরাং আমি ভীষণ এক্সাইটেড। এতদিন গেছি এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে গেছি, অনেক ঘুরেছি, কিন্তু এইরকম একটা এক্সপিরিয়েন্স বা এইরকম একটা এক্সাইটমেন্ট কাজ কখনোই করেনি, যেটা আজকে মানে সেদিন আমার করছিল। তো যাই হোক, তো দেখি কেমন কি অভিজ্ঞতা, কারণ একটা দেশ থেকে আর একটা দেশে যেতে গেলে আমাদের অনেক
কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু আমাদের ফর্মালিটি হয়, আমাদের অনেক কিছু চেকিং হয় আমাদের, কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে তো আমি কখনোই হুট করে আমরা যেতে পারবো না। তার জন্য যে ফর্মালিটি সেটা নিয়েও একটা লাগছে যে ফার্স্ট টাইম যাচ্ছি, সুতরাং সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়াটা একটু প্রবলেম হবে না। আর এই দেখতে পাচ্ছি কাতার লেখা, এই মনে হচ্ছে চলে এসেছি, আর সময় নেই, কখন দেখতে পাবো এরকম একটা মনে হচ্ছে। আর এই হচ্ছে জায়গাটা, এখান থেকে আস্তে আস্তে বর্ডার শুরু হচ্ছে। তো আমরা ফার্স্টেই ইমিগ্রেশন কমপ্লিট করব, জানি না কতক্ষণ সময় লাগবে, আমাদের কোনো আইডিয়া নেই। আমাদের ডেস্টিনেশন টাইম দেখাচ্ছে 6টা, কিন্তু আমি জানি না কখন শেষ হবে। তো ওখানে যাওয়ার পর আমি বুঝতে পারবো যে আমাদের সময় ঠিক কতটা লাগবে। এটা মোটামুটি আমরা ঢুকে গেছি কাতার বর্ডারের ওখানটায়। তো এখানে বিভিন্ন থিম দিয়ে সাজানো আছে, কারণ আমরা কিছুদিন আগে জানি কাতারে দোহাতে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, এবং সেই নিয়ে পুরো মানে স্টার্টিংটায় দেখলাম এরকম করে ফুটবলের অনেক থিম করা আছে। আর এই হচ্ছে আমরা এসে গেছি ইমিগ্রেশন পয়েন্টের দিকে। আর এইখানে আমরা এই তো দাঁড়িয়ে আছি, এক এক করে গাড়ি ছাড়ছেন, মানে আমাকে গাড়ি থেকে এখানে নামার আপনার কোনো দরকার নেই, গাড়িতে বসেই সমস্ত সেটিংস ওনাদের করা আছে, গাড়িতে বসেই আমরা এখানটায় পার হবো। এখানে এবার কাস্টম ক্লিয়ার করব, এইভাবে আস্তে আস্তে একটার পর একটা প্রসিডিওর, যেমন আমরা এয়ারপোর্টে যখন একটা দেশ থেকে আর একটা দেশে যাই যেমন আমাদেরকে মেনটেন করতে হয়, সেম টু সেম মনে হচ্ছে না এটা অন্য জায়গায় যেমন এয়ারপোর্টে আমরা যেমন সিস্টেম ফলো করে ঠিক সেম টু সেম। এই হচ্ছে আমাদের এই পারে হচ্ছে। এবার আমরা আর একটু গিয়ে তারপরে আরও কিছু মেনটেন করতে হবে। দাঁড়িয়ে আছে আমাদের সামনে বেশ কয়েকটা গাড়ি আছে, এবং এক একে ওনারা ছাড়ছেন। এবং যে প্রসিডিওরটা এখন হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই দেশে, মানে আমরা যখন এই দেশ থেকে যাচ্ছি, মানে সৌদি আরব থেকে যাচ্ছি, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব কাতারের বাকি প্রসিডিওরগুলো করতে, এবং সামনে তো রাখা আছে কিছু জায়গা, এবং লাইনে একের পর এক গাড়ি লাইনে এরকম দাঁড়িয়ে আছে। তো এবার আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে এখানটায়, এবার আমরা যাব পরের স্টেপে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে এই ক্ষেত্রে আপনার যখন আপনি আসছেন ফার্স্ট টাইম, যখন আপনি গাড়ি নিয়ে বা আসছেন বাই রোডে, তখন সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু মানে অনেক কিছু করতে হয়, কিছু কিছু প্রসিডিওর। সেটা হচ্ছে যদি আপনি ডিসকভার কাতার থেকে বুক করেন, যেটা আমরা করেছিলাম, ডিসকভার কাতার থেকে যদি আপনার হোটেলসটা বুক করেন, সেক্ষেত্রে আপনার অনেক কিছু সুবিধা আছে। যেমন প্রথমবারের জন্য যখন আপনি দোহাতে মানে কাতারে আসবেন, সেক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক অবশ্যই মাস্ট হতে হবে, মানে বায়োমেট্রিক আপনাকে করতে হবে, এবং ভিসা নিতে হবে, সব কিছু নিতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি ডিসকভার কাতার থেকে আপনি যদি বুকিং করেন আপনার হোটেলটা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেমনটাই হোক না কেন, সেক্ষেত্রে আপনার যখন আপনার বায়োমেট্রিক হবে বা ভিসা নিতে হবে, কারণ আপনাকে ভিসা মাস্ট নিতে হবে, তো সেক্ষেত্রে আপনি যদি 3 দিনের জন্য বুকিং করেন, সেক্ষেত্রে তারা 2 দিন এক্সটেন্ড করে মোটামুটি 5 দিনের মতো দিয়ে দেয়, এবং সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হয়, এবং আপনার ভিসা পুরোপুরি ফ্রি হয়ে যায়। এবং আপনার কাছে যদি সৌদি রেসিডেন্ট পারমিট থাকে, যেটা আমরা বলি ইকামা হোল্ডার যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 15 থেকে 30 ডেজের মতো আপনি পাবেন ভিসা, এবং সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে সৌদি 100 রিয়াল বা 100 রিয়াল, সেটা কমও হতে পারে, বেশি হয়তো মানে চেঞ্জ হতে পারে, সেটা হয়তো বেশি হতে পারে, সেটা আমার এখন এক্স্যাক্ট আমি বলতে পারছি না। তবে আমার মনে হয় ডিসকভার কাতার থেকে বুকিং করলে আপনার এই যে মানে এই প্রবলেমগুলো আর হবে না, এবং আপনি খুব ইজিলি ট্রাভেল করতে পারবেন, এবং খুব সোজা হয়ে যায় ব্যাপারটা। এবং সেক্ষেত্রে যদি ধরুন আপনি মানে যতদিন আছেন, মানে আপনাকে 3 জায়গায় 5 দিন এক্সটেন্ড করবে, তার থেকে যদি আপনি বেশি দিন থেকে যান, সেক্ষেত্রে পার পারসন 100 রিয়াল ফাইন হয়। এবং আপনি যদি গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে গাড়ির ইন্স্যুরেন্সটা করাটা মাস্ট, মানে করতেই হবে, যেটা আপনার এইখানে মানে এই যেই বর্ডারে যে জায়গাটা দেখছেন এখানে পুরোপুরি অ্যাভেলেবেল, এটা আপনাকে মাস্ট করাতেই হবে গাড়ির ইন্স্যুরেন্স। আর আমাদের মোটামুটি ইমিগ্রেশন পুরোপুরি কমপ্লিট, এবং আমরা ভীষণ হ্যাপি, এবং আমাদের অনেকটাই সময় লাগলো। এখান থেকে দেখাচ্ছে দোহা 95 কিমি, মানে আমাদেরকে দেখাচ্ছে 1 ঘন্টা। এটা একটা সুবিধা যে এই বর্ডার ক্রস করে আমি ডাইরেক্ট মেন সিটি মানে মেন ক্যাপিটাল পেয়ে যাচ্ছি আমি কাতারের, এটা একটা সুবিধা। আর যে সময়টা বেরোচ্ছি সেই সময়টা পুরো সূর্য ডুবছে, এইরকম একটা সময়। আর এই ইমিগ্রেশন পার করে আমরা এবার কাতারে এসে গেছি। তো একটু বেরিয়েছি, একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি এখানে সুন্দর সমুদ্রের ধার দিয়ে একটা সমুদ্র দেখা যাচ্ছে, এবং সূর্য ডুবছে, এটা দেখতে এত ভালো লাগছিল। তো আমি আমার হাজব্যান্ড বললাম একটু দাঁড় করো, আমি একটু এখানটা একটু দাঁড়াই।
আর এটা পুরো সময় লাগলো আমাদের 1.5 ঘন্টার থেকে একটু বেশি। আর এইখানে আমরা একটু রিল্যাক্স করছি, মানে এমনটা হয় না এয়ারপোর্টও দেখবেন যখন আমাদের ইমিগ্রেশন আমরা কভার করি, মানে শেষ হয়, কমপ্লিট হয়, একটা রিল্যাক্স মুডে থাকি সবাই, ঠিক এই রকম একটা ব্যাপার। এই রকম একটা রিল্যাক্সে আছে এখন, মানে অনেকটা সময় লেগেছে, অনেক কিছু প্রসিডিওর ছিল যেগুলো করতে হয়, যার জন্য অনেকটা সময় লেগে গেল এখানটা। যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি, সেজন্য বায়োমেট্রিকটা আমাদের করাতে হয়েছিল, যার জন্য অনেকটা সময় লেগে গেছিলো আমার। তারপরে গাড়ির ইন্স্যুরেন্স করাতে হলো, সব কিছু এখানে আমরা করিয়েছিলাম, যার জন্য একটু আমাদের সময় লেগে গেছিলো। তো এইখানে দেখুন সূর্যটা ডুবছে, সামনে সমুদ্র, দূরে দারুণ দেখতে, পাশে দিয়ে রোড। আর এখানে দেখাচ্ছে আমাদের 54 মিনিট, আমাদের মেন দোহা যেতে লাগবে 54 মিনিট। আর এই হচ্ছে যে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তো আমাদের মোটামুটি লাগবে এখন। এতটা জার্নি করার পর বেশ ক্লান্ত হয়ে গেছি। কইরে রিভু কোথায়? ও পেছনে এসে ঘুমিয়ে আছে। আর এদিকে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আর আমরা প্রায় এসে গেছি কাছাকাছি। অ্যাকচুয়ালি ইমিগ্রেশন ওখানটায় অনেক সময় লেগে গেল আমাদের, তো যার জন্য একটু দেরি হয়ে গেল। আমরা 6টার সময় আমাদের ডেস্টিনেশন জায়গা দেখাচ্ছিল, কিন্তু একটু সময় লেগে গেল ওখানটায়, তার জন্য সন্ধ্যা হলো, রাস্তায় একটু দাঁড়িয়েছি, ফটো তুলেছি, যার জন্য একটু দেরি হয়ে গেল। যখন সিটির ভেতরে ঢুকছি, মানে দোহাতে ঢুকছি, মানে তখন মনে হচ্ছে আমি রিয়াদ যেমন লাগে ওরকমই মনে হচ্ছে, ডিফারেন্ট কিছু লাগছে না রাত্রিবেলায়। তারপরে ঘুরবো যখন, তখন বুঝতে পারবো কতটা চেঞ্জেস। হ্যাঁ, এখানে সি সাইড আছে, কর্নিশ এরিয়া আছে, এগুলো খুব ভালো। তো দেখা যাক, কালকে সকালে হয়তো বেরোবো, আজকে হয়তো বেরোবো বলে মনে হয় না। তো চলুন যাই, আগে হোটেলে উঠি। তো এই ছিল আজকে আমার এই ব্লগ। আর আজকের ব্লগ দেখে যদি কিছু সাজেশন পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।